এবং অধ্যায়ের নাম হচ্ছে অ্যানালিটিক্যাল যন্ত্রপাতি ও ফটো সেন্সিটিভ ডিভাইসের ধারণা। তাহলে এখানে দুইটা অংশ, একটা অ্যানালিটিক্যাল যন্ত্রপাতি আর হলো ফটো সেন্সিটিভ ডিভাইস। অ্যানালিটিক্যাল কাজে, অ্যানালিটিক্যালের বাংলা হলো বৈশ্লেষিক বা কোনো যেহেতু ল্যাবে কাজ করতে এটাকে নমুনা বলে। নমুনাকে বিশ্লেষণ বা বৈশ্লেষিকভাবে উপস্থাপন করা বা এর মাধ্যমে এর বিভিন্ন উপাদানকে আলাদা করা, পরিমাণ নির্ণয় করা এবং পরিমাপ করা, এটাই হলো অ্যানালিটিক্যাল বা বৈশ্লেষিক সিস্টেম, অ্যানালিটিক্যাল পদ্ধতি। আর এখানে অ্যানালিটিক্যাল পদ্ধতির জন্য যে সমস্ত যন্ত্রপাতি ব্যবহার করা হয় বা বৈশ্লেষিক কাজে যে সমস্ত যন্ত্রপাতি ব্যবহার করা হয় তাকে অ্যানালিটিক্যাল ইনস্ট্রুমেন্টস বা বৈশ্লেষিক যন্ত্রপাতি বা অ্যানালিটিক্যাল যন্ত্রপাতি বলা হয়। এখন যদি সংজ্ঞাতে চলে আসি, আমি বলে দিলাম। আরেকটা হলো ফটোসেন্সিটিভ ডিভাইস, যেটা যে সমস্ত ডিভাইস আলোর উপস্থিতিতে সাড়া প্রদান করে, আলোর উপস্থিতিতে সাড়া প্রদান করে তাদেরকে বলা হবে ফটোসেন্সিটিভ ডিভাইস। আমি যদি অতি সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে যদি বলি অ্যানালিটিক্যাল যন্ত্রপাতি কাকে বলে বা বৈশ্লেষিক যন্ত্রপাতি কি, তাহলে কি লিখবা? যে সমস্ত বায়োমেডিক্যাল ডিভাইসের সাহায্যে, আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবা, পারলে সেশনাল খাতায় এভাবে সংখ্যাটা লিখবা, বই এভাবে ডাইরেক্ট এভাবে দেয় নাই। যে সমস্ত বায়োমেডিক্যাল ডিভাইসের মাধ্যমে বা যন্ত্রপাতির মাধ্যমে মানুষের বা রোগীর কোনো নমুনা, সেই নমুনাটা কি হইতে পারে? রক্তের ভিতরে রক্তকণিকা হইতে পারে, রক্ত সেরাম হইতে পারে, তারপরে মূত্র হইতে পারে, তারপর মল হইতে পারে, মলমূত্র হইতে পারে, কফ, লালাস বা স্যালাইভা বা কফ ইত্যাদি হইতে পারে। তাহলে রোগীর বিভিন্ন নমুনার বা রোগীর নমুনাকে বিভিন্ন উপাদানে বিভক্ত করে বা উপাদানে বিশ্লেষণ করে এর বিভিন্ন উপাদানের পরিমাণ নির্ণয় করা হয় বা পরিমাপ করা হয়, তাকে অ্যানালিটিক্যাল ইনস্ট্রুমেন্টস বা বৈশ্লেষিক যন্ত্রপাতি বলা হয়। আবার বলি, যে সমস্ত বায়োমেডিক্যাল ডিভাইসের সাহায্যে, যে সমস্ত বায়োমেডিক্যাল ডিভাইসের সাহায্যে কোনো রোগীর নমুনার বা কোনো রোগীর নমুনার, এখন তোমরা ব্র্যাকেটে দিয়ে দিতে পারে নমুনা কি কি? রক্ত, মলমূত্র, লালা বা কফ। তাহলে রোগীর নমুনার বিভিন্ন ধরনের বা নমুনায় উপস্থিত বিভিন্ন ধরনের উপাদানের পৃথকীকরণ, উপাদানকে পৃথকীকরণ বা বিভক্তিকরণ এবং পরিমাণ নির্ণয় এবং পরিমাপ করাকে অ্যানালিটিক্যাল ইনস্ট্রুমেন্টস বা বৈশ্লেষিক যন্ত্রপাতি বলা হয়। আশা করি ক্লিয়ার হয়ে গেছে। এখন বৈশ্লেষিক কয়েকটা যন্ত্রপাতির নাম, যেমন মাস স্পেকট্রোমিটার, ক্রোমাটোগ্রাফস, টাইট্রেটরস, পার্টিকেল সাইজ অ্যানালাইজার, রিওমিটার, এলিমেন্ট অ্যানালাইজার ও থার্মাল অ্যানালাইজার। তারপরে আছে কালারিমিটার, মাস স্পেকট্রোমিটার, হলো ক্যাথোগ্রাফ ইত্যাদিও বৈশ্লেষিক যন্ত্রপাতি। তারপরে হলো ফটোসেন্সিটিভ ডিভাইস। ফটোসেন্সিটিভ ডিভাইস কি? যেমন কিছু ইলেকট্রনিক, এগুলো আবার ইলেকট্রনিক ডিভাইস। ফটোসেন্সিটিভ ডিভাইস কিন্তু বায়োমেডিক্যাল বলা যাবে না, এগুলো হলো ইলেকট্রনিক ডিভাইস। যে সমস্ত ইলেকট্রনিক্স ডিভাইস আলোর সংস্পর্শে এলে আলোর উপস্থিতিতে বা আলোর ডিভাইসের উপর আলো পতিত হলে সমতুল্য বৈদ্যুতিক সিগন্যাল উৎপন্ন করে বা আলোর উপস্থিতিতে সাড়া প্রদান করে, তাকে ফটোসেন্সিটিভ ডিভাইস বলা হয়। যেমন সোলার সেল বা ফটোভোল্টাইক সেল, তারপরে ফটো ইমিসিভ সেল, ফটো কন্ডাকটিভ সেল ইত্যাদি। তারপরে টপিক হলো অ্যানালিটিক্যাল এবং ইলেকট্রনিক ব্যালেন্স। ব্যালেন্স মানে হলো দাঁড়িপাল্লা। কোনো কিছু আমরা যখন বাজারে যাই, কোনো কিছু ক্রয় করতে যাই, তাহলে কি দাঁড়িপাল্লা নেয়, এক পাশে বাটখারা দেয় আর এক পাশে আমরা যে সমস্ত জিনিস কিনি, তার মানে কি এটা একটা দাঁড়িপাল্লা, এটাকে ইংরেজিতে বলে ব্যালেন্স। এখন ইলেকট্রনিক ব্যালেন্সও দেখা যায়,
দিলে ওখানে একটা এলসিডি মনিটরে ওজন ওইটা দেয়, তাই না? মেশিনের মধ্যে থাকে, উপরে তুমি যদি আলু বা পেঁয়াজ চড়াই দাও 1 কেজি, ওকে কি দেখাবে, তাই না? ওখান থেকে ডাইরেক্ট কয় টাকার জিনিস হয়েছে সেটাও দেখা যাবে। মানে ইলেকট্রনিক ব্যালেন্স কি? এটা এক ধরনের ইলেকট্রনিক ডিভাইস যার মাধ্যমে অতি ক্ষুদ্র ভরের মানে কোনো নমুনার অতি ক্ষুদ্র পরিমাণ পর্যন্ত ভর পরিমাপ করা যায়। কতটুকু ক্ষুদ্র? কতটুকু ক্ষুদ্র হলো 10,000 ভাগের 1 ভাগ এত গ্রাম বা 0.00001 গ্রাম, মানে 1 এর 10,000 ভাগের 1 ভাগ এত গ্রাম পর্যন্ত সে পরিমাপ করতে পারবে, মানে অতি ক্ষুদ্র। এটা কেন প্রয়োজন? বিভিন্ন নমুনার ক্ষেত্রে আমরা পরিমাপ যখন ল্যাবে কোনো কিছু টেস্ট করতে হবে, তাহলে নির্দিষ্ট পরিমাণের সাথে নির্দিষ্ট পরিমাণের রিয়েজেন্ট বা কেমিক্যাল ইউজ করতে হয়। সেক্ষেত্রে যদি ইলেকট্রনিক ব্যালেন্সে এটা পরিমাপটা নির্ণয় করে বা ওজন ভরটা নির্ণয় করে দেওয়া হয়, তাহলে এর যে বৈশ্লেষিক যে ফলাফল আসবে সেটা একেবারে নির্ভুলের কাছাকাছি চলে আসবে। একেবারে নির্ভুল না হলে নির্ভুলের কাছাকাছি, ধরো 99.99% নির্ভুল হতে পারে। তাহলে ইলেকট্রনিক ব্যালেন্স কি? যে সমস্ত ইলেকট্রনিক মানে যে ইলেকট্রনিক্স ডিভাইসের মাধ্যমে কোনো নমুনার অতি ক্ষুদ্র পরিমাণ পর্যন্ত ভর নির্ণয় করা যায় তাকে ইলেকট্রনিক ব্যালেন্স বলা হয়। এর মাধ্যমে কি কোনো নমুনার 10,000 ভাগের 1 ভাগ পরিমাণ বা 0.0001 গ্রাম পর্যন্ত ভর পরিমাপ করা যায়। আর এটা এখানে ডিজিটাল একটা মিটার থাকবে, যে ডিজিটাল একটা মনিটর থাকবে, এলসিডি মনিটর, যেখানে ভরটা দেখা যাবে। তারপরে আছে হলো মনোক্রোমেটর। মনোক্রোমেটর মনোক্রোমেটরটা কি? আমরা যে সাধারণ যে লাইট দেখি, এটাতে কয়টা বর্ণের আলো থাকে? 7টা বর্ণের আলো মিক্সার থাকে, না? এটা একটা মিশ্র আলোটা হলো মিশ্র বর্ণের বা যৌগিক উপাদান, যেখানে অনেকগুলো বর্ণের আলো একই সাথে মিশ্রিত অবস্থায় থাকে। কিন্তু আমরা কোনো বৈশ্লেষিক কাজের ক্ষেত্রে আমরা এই আলো ব্যবহার করতে পারবো না। অবশ্যই একটা নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের আলো বা ওয়েভলেন্থের আলো ব্যবহার করতে হবে। বোঝা গেছে? যে আমরা বৈশ্লেষিক যন্ত্রপাতি কোনো অ্যানালাইজারে বা কোনো কালারিমিটারে যদি কোনো নমুনা কোনো বৈশ্লেষিক পরীক্ষা নিরীক্ষা করতে যাই, তাহলে একটা আলো রশ্মির প্রয়োজন হয়, নির্দিষ্ট ওয়েভলেন্থের বা একক বর্ণের আলো প্রয়োজন হয়। কিন্তু সাধারণ যে আলো আমরা লাইট থেকে যে আলোটা পাই, সেই আলোটা এক বর্ণের আলো না, সেটা মিশ্র যৌগ বা অনেকগুলো আলোর মিশ্রণ। তাহলে এই মনোক্রোমেটরটা কি করবে? এই মিশ্র আলো থেকে বা অনেকগুলো মানে সাধারণ বর্ণালী, এটাকে বলা হবে সাধারণ বর্ণালীর আলোকে এক বর্ণের আলোতে পরিণত করা যে ডিভাইস বা যে বায়োমেডিক্যাল বা যে ইলেকট্রনিক ডিভাইসের সাহায্যে সাধারণ বর্ণালীর আলোকে একটি মাত্র বর্ণের আলোতে রূপান্তরিত করা যায় তাকে মনোক্রোমেটর বলে। মানে কি করবে? এটা এমন একটা ফিল্টার, ধরো একটা ফিল্টার কি ছাঁকর পদ্ধতি, যার মাধ্যমে কি এই ভিতর থেকে যখন আলোটা যাবে, এই ফিল্টারের ভিতর থেকে যখন আলো সাধারণ আলো যৌগিক আলোটা যাবে, তখন সে কি 7টা বর্ণের আলোকে যদি আমি দেই, কিন্তু সে একটা বর্ণের আলোকে যেতে দিবে। অপর পাশে ধরো একটা দরজার এই পাশে 10 জন মানুষ আছে, কিন্তু যাইতে পারবে শুধু একজন। যদি বলি যে রোল নাম্বার 35 আসো, তখন কি সে 35 যাবে, আর বাকি যারা আছে তারা যাইতে পারবে না, মানে তাদের এন্ট্রি লিমিটেশন করে দেওয়া আছে। এভাবে মনোক্রোমেটর হলো এরকম একটা ডিভাইস, যার মাধ্যমে একটা নির্দিষ্ট বর্ণের আলোই পাস হবে, আর বাদ বাকি আলোগুলা পাস হবে না, বাদ বাকি ওই তরঙ্গ দৈর্ঘ্যের আলো পাস হবে না। এখন যদি আমার দরকার হয় 530 বা 536 মিটার ওয়েভলেন্থের, মিটার মিলিমিটার
ওয়েভলেন্থের কোনো আলোর দরকার হয় তাহলে আমার ফিল্টারটা এরকম সেট করা থাকবে, এর ভিতর থেকে এই ওয়েভলেন্থের আলোই যাবে, অন্য কোনো ওয়েভলেন্থের আলো যাবে না। এখন যদি পরীক্ষায় আসে মনোক্রোমাটার কি, তাহলে কিভাবে লিখবা যে যে সকল ইলেকট্রনিক ডিভাইস বা যে সকল বায়োমেডিক্যাল ডিভাইসের মাধ্যমে সাধারণ বর্ণালীর আলো থেকে শুধুমাত্র নির্দিষ্ট বর্ণের আলো বা নির্দিষ্ট তরঙ্গদৈর্ঘ্যের আলোকে উৎপন্ন করে তাকে মনোক্রোমাটার বলা হয়। তোমরা সবাই যদি বই থাকে বইয়ের কাছে দেখো, বইয়ের আমার যে কাছে বই আছে এই বইয়ের পৃষ্ঠা নম্বর 25 দেখো, একটা চিত্র দেওয়া আছে, এখানে সোর্স মানে এখান থেকে আলো উৎপন্ন হয়, তারপর আছে এন্ট্রান্স স্লিট, কি আছে এন্ট্রান্স স্লিট, এই এন্ট্রান্স স্লিটের মাধ্যমে কি আলোটা পতিত হয় কোথায়, এখানে দেখো একটা তির্যক একটা কি আছে, এটা একটা প্রতিফলক, এটাকে বলা হবে প্রতিফলক। এখানে প্রতিফলিত হয় M1 এবং M2 দুইটা অবতল দর্পণ আছে, M1 এবং M2, M1 এ পতিত হয় তারপরে এই পাশে একটা প্রিজম রাখা আছে, প্রিজমের অপর পাশে একটা প্রতিফলক দেওয়া আছে, প্রিজমের উপর আপতিত হয়ে এটা আবার প্রতিফলক পতিত আবার প্রিজমের ভিতর থেকে এসে M2 তে এসে পড়ে, এখান থেকে আবার সেটা আরেকটা প্রতিফলকে বের করা, তারপর রেড লাইট হয়ে আসে। এখন যে প্রিজম, আমরা জানি প্রিজম কি করে, তারা সায়েন্সের স্টুডেন্ট তারা হয়তো জানো প্রিজম কি করে, আলোর বিচ্ছুরণ ঘটায়, আলোর বিচ্ছুরণটা যদি আমরা সাধারণ একটা আলো এরকম একটা আলো এর কাছে দিলাম, তখন এটা কি হালকা মাধ্যম, ঘন মাধ্যমে গেলে একটু বেঁকে যাবে, ধরো এভাবে বেঁকে গেছে, ঘন মাধ্যম থেকে আবার হালকা মাধ্যমে যাবে, তাহলে আবার আলোটা আবার বেঁকে যাবে, এরকম একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, তাহলে এটা হলো লাইট, সাধারণ লাইট, লাইট, এটা ধরো বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা, লাল আলোর তরঙ্গদৈর্ঘ্য সব থেকে বেশি আর বেগুনি আলোর তরঙ্গদৈর্ঘ্য সব থেকে কম। এখন এই প্রিজমটা কি করবে, এর ভিতর থেকে যখন আলোটা যাবে আলোর রং অনুযায়ী বা তরঙ্গদৈর্ঘ্য অনুযায়ী এর বিচ্ছুরণ ঘটবে, মানে এক একটা অ্যাঙ্গেলে লাল আলো এখান থেকে যাবে, নীল আলো এখান থেকে যাবে, আসমানি, সবুজ, হলুদ, কমলা, লাল, এভাবে ভাগ হয়ে যাবে। এখন আমি যদি এখান থেকে একটা প্রতিফলন নিই আর বাদ বাকিগুলো কি হবে, ভাগ করে যাবে, বাদ বাকিগুলো বাদ, এখান থেকে এই একই কাজ করছে, প্রিজমের ভিতর থেকে শুধুমাত্র একটা নির্দিষ্ট বর্ণের আলোকেই প্রতিফলিত করাইয়া কোথায় নিছে, M2 তে বা M2 অবতল দর্পণে নিছে, এখান থেকে আবার এক্সিট থ্রি পর্যন্ত নিয়ে গেছে। এখন এই যে কাজটা করা হয়েছে এইটাই হলো মনোক্রোমাটর, এটাই হলো মনোক্রোমাটর। এখন মনোক্রোমাটরের কি উপাদান থাকতে পারে যদি সংক্ষিপ্ত প্রশ্ন আসে, কি থাকবে, যে লাইট সোর্স থাকবে, ইনফ্রারেড স্লিট থাকবে, তারপরে একটা সমতল দর্পণ থাকবে, তারপর দুইটা অবতল দর্পণ থাকবে, একটা প্রিজম থাকবে, না, তারপরে এক্সিট স্লিট থাকবে। বোঝা গেছে আশা করি। তোমাদের কমেন্টস করতে পারতেছি না মোবাইলে ক্লাস নেওয়ার কারণে, ল্যাপটপে নিলে তো কমেন্টস করতে পারতাম, পরে কমেন্টস করে দিও, আমি যদি লিখে পারি তোমরা অ্যান্সার দিব কমেন্টসের পাশে। প্রিজমের কাজটা বুঝতে পারছো, প্রিজমের হলো কোনো আলো যদি সাধারণ আলো, ধরো একটা টর্চের আলো যদি আমরা এখানে দেই তখন কি হবে, এই আলোটা প্রিজম, এটা হালকা মাধ্যম, এটা ঘন মাধ্যম, এটা বাতাস মাধ্যম, এটা হলো কাঁচের মাধ্যম, এখান থেকে কি হবে, আলো রশ্মিটা বেঁকে যাবে, এটা যাওয়ার কথা এদিকে, কিন্তু গেছে হলো এদিকে, তারপর এখান থেকে আবার ঘন মাধ্যম থেকে যখন আবার হালকা মাধ্যমে যাবে তখন আবার বেঁকে যাবে আলো, এই বাইকে যাবে কিভাবে, তরঙ্গ দৈর্ঘ্য অনুযায়ী, যার তরঙ্গ দৈর্ঘ্য যত বেশি সে তত বেশি বেঁকে যাবে, বেগুনি থেকে লালভাবে বেঁকে গেছে। এখন এখান থেকে একটা যে আলোর উপর সামনে যদি আমরা দর্পণ ধরি, সেই দর্পণটা ধরার উদ্দেশ্য হলো সেটা প্রতিফলিত করে আমরা নির্দিষ্ট দিকে নিয়ে দেওয়া। তারপর ফটো সেন্সিটিভ ডিটেক্টর,
ফটোসেন্সিটিভ ডিটেক্টরস কাকে বলে বলা হয়ে গেছে। কি কি ডিটেক্টরস? যে সোলার সেল বা ফটোভোল্টাইক সেল, ফটো মাল্টিপ্লায়ার টিউব, আর হলো ফটো ইমিসিভ সেল। বইয়ে যেভাবে দেয়া আছে এখানে শুধুমাত্র ফটোভোল্টাইক সেল বা সোলার সেলেরই বর্ণনা দেওয়া আছে, ফটো ইমিসিভ সেল এবং ফটো মাল্টিপ্লায়ার সেলের বর্ণনা দেওয়া নাই, শুধু একটু সংজ্ঞা দেওয়া আছে। তো সংখ্যাটাই বড়। আর ফটোভোল্টাইক সেল বা সোলার সেল, সৌর প্যানেল বা সৌর, যাদের বাড়িতে বিদ্যুৎ নেই, এখন তো সবার বাড়িতে বিদ্যুৎ আছে, কিন্তু আরো 5-10 বছর আগে যখন বিদ্যুৎ সবার বাড়িতে যাইতো না, বিশেষ করে চলাঞ্চল, সেখানে কি সৌর বিদ্যুৎ ব্যবহার করা হইতো না, এখনো হয়। সৌর বিদ্যুৎটা কি, যখন এর সোলার প্যানেল থাকে, প্যানেল বোর্ড, মানে এখানে অনেকগুলো সোলার সেল বা সৌর কোষ সার্কিট আকারে লাগানো থাকে। যখন সূর্যের আলো সোলার প্যানেলের উপরে পড়ে, তখন প্রত্যেকটা সোলার সেলে কি হয়, এখান থেকে সূর্যের আলো থেকে সূর্যের আলো থেকে ফোটন সংগ্রহ করে। ফোটন সংগ্রহ করলে কি হয়, এর ভিতরে ইলেকট্রন প্রবাহ হয়, ইলেকট্রন প্রবাহ ঘটে, এবং অনেকগুলো সোলার সেল থাকার কারণে এবং অনেকগুলো ইলেকট্রনের প্রবাহ ঘটে, যেটা কি করে ব্যাটারি বা ভিতরে চার্জ হিসেবে জমা রাখে। যখন এটা ব্যবহার করা দরকার তখন এটা ব্যবহার করে। ফটোভোল্টাইক সেল দেখো, ফটোভোল্টাইক সেল অ্যাটমিক লেভেলে লাইটকে ইলেকট্রিসিটিতে রূপান্তরিত করে। কিছু পদার্থ ফটো ইলেকট্রিক ইফেক্ট ধারণ করে। আর ফটো ইলেকট্রিক ইফেক্ট কি? যে সমস্ত সোলার সেল আলোর উপস্থিতিতে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করে, মানে আলোর উপস্থিতি পাইলে সে বিদ্যুৎ উৎপন্ন করে। এই প্রভাবটা বা ইফেক্টটাকে বলা হয় ফটো ইলেকট্রিক ইফেক্ট। ফোটন সংক্রামক ইলেকট্রন বের করে দেয়। যখন এই মুক্ত ইলেকট্রন গ্রহণ করে তখন ইলেকট্রন কারেন্ট সৃষ্টি হয়, তাই ইলেকট্রিসিটি হিসেবে ব্যবহার করা হয়। এখানে একটা ডায়াগ্রাম দেওয়া আছে, সোলার প্যানেলের ডায়াগ্রাম। সেল, অনেকগুলো সেল মিলে একটা মডিউল, আর অনেকগুলো মডিউল মিলে একটা এয়ারি বা সোলার প্যানেল। একটা সেল থেকে কি ইলেকট্রন মুক্ত ইলেকট্রন সৃষ্টি হয়, তবে অনেকগুলো সেল মাধ্যমে একটা মডিউল সৃষ্টি করছে, আর অনেকগুলো মডিউলকে সার্কিট আকারে জুড়ে একটা অ্যারে সৃষ্টি করছে, যেটা উপরে লাগানো থাকে, যার উপরে সূর্যের আলো পতিত হয়। তাহলে একটা সোলার সেল বলা হয়। সোলার সেল কিছু সেমিকন্ডাক্টর পদার্থ তৈরি হয়, যেমন সিলিকন মাইক্রোইলেকট্রনিক্স এখানে ব্যবহার করে। সোলার সেল হলো একটি পাতলা সেমিকন্ডাক্টর ডিভাইস যেখানে একদিকে পজিটিভ এবং অন্যদিকে নেগেটিভ ইলেকট্রন সৃষ্টি হয়। তখন লাইট এনার্জি সোলার সেলকে আঘাত করে সেমিকন্ডাক্টর পদার্থের পরমাণুতে ইলেকট্রন বের হয়। এই কথাগুলো আমি বলে দিচ্ছি, এখানে একটু ডিটেলস করে লিখছে। তারপর আছে কি, এটা পরে ইম্পর্টেন্ট প্রশ্ন, রচনামূলক প্রশ্ন আসতে পারে। ফটোভোল্টাইক সেল কি, এর গঠন চিত্র বর্ণনা করো। তারপর আছে হলো ফটো মাল্টিপ্লায়ার টিউব। ফটো মাল্টিপ্লায়ার টিউব একটা লম্বা এবং নলের মতো, এই পাশে একটা চেম্বার থাকবে, গ্যাস দ্বারা পূর্ণ থাকবে, এটাই চেম্বারটা গ্যাস দ্বারা পূর্ণ থাকবে। আর এখানে ক্যাথোড থাকবে, আর একটা দুইটা তিনটা এভাবে করতে এটা হলো অ্যানোড। চিত্রটা এখানে নাই, এখানে লাইট করবে। ফটো ইমিসিভ সেল কি, অ্যানোড এবং ক্যাথোড থাকে, এবং এই অনেকগুলা অ্যানোড থাকবে, 5টা 7টা এভাবে অ্যানোড থাকে, আর ক্যাথোড এভাবে থাকে। তো আর এখানে থাকবে হলো ফোটন থাকবে, আর এখানে যখন আলো পতিত হবে এই ফোটনটা মিশ্রণ করবে। মিশ্রণ হলে ক্যাথোড থেকে এরকম আস্তে 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 অ্যানোডের দিকে পরিণত হবে। কি হবে, এখানে লাইট সোর্স কি হিসেবে, ইলেকট্রন হিসেবে পরিণত হবে। তো ইলেকট্রনের প্রবাহিত কারেন্ট, এইভাবে কারেন্ট উৎপন্ন হবে। ফটো মাল্টিপ্লায়ার টিউব কি, ফটো মাল্টিপ্লায়ার টিউবকে ফোটনকে ইলেকট্রিক্যাল সিগন্যাল রূপান্তরিত করে। এদের উচ্চাভ্যন্তরীণ গ্যাস এবং কম তীব্রতার প্রয়োগে ফ্লোরোসেন্স স্পেকট্রোস্কোপির ক্ষেত্রে সেন্সিটিভ ডিটেক্টর হিসেবে কাজ করে। তারপর আছে বিভিন্ন ধরনের অপটিক্যাল ফিল্টার। অপটিক্যাল ফিল্টার কি, ফিল্টার মানে হলো সাকন। তাহলে যে সমস্ত ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে সাধারণ বর্ণালীর আলো থেকে একটি নির্দিষ্ট বর্ণালীর বা নির্দিষ্ট বর্ণের আলোতে পরিণত করা হয়, সেই সমস্ত ডিভাইসকে বলা হয় ফিল্টার। যে কাজটা করে সেটাকে হলো ফিল্টার বা অপটিক্যাল ফিল্টার। অনেকগুলো অপটিক্যাল ফিল্টারের নাম আছে, ব্যান্ড পাস ফিল্টার, ক্যালিব্রেটর ফিল্টার, কালার গ্যাস
ক্লাস ফিল্টার, কনভার্সন ফিল্টার, ইনফ্রারেড ফিল্টার, ইন্টারফেস ফিল্টার, ইনফ্রারেড কাট অফ ফিল্টার, লং পাস ফিল্টার, ফটোকপি ফিল্টার, শর্ট পাস ফিল্টার, আল্ট্রাভায়োলেট ব্লকিং ফিল্টার, আল্ট্রাভায়োলেট ফিল্টার। এখান থেকে তোমরা 5-6টা ফিল্টারের নাম নাম করবা, বিভিন্ন ধরনের ফিল্টার নাম লিখো বা ফিল্টারের তালিকা দাও। অপটিক্যাল ফিল্টার কাকে বলে, কয়েকটি অপটিক্যাল ফিল্টারের নাম লিখো। এই অধ্যায় শেষ হয়ে গেল, আধা ঘন্টায় ক্লাস শেষ হয়ে গেছে। এখন তোমাদের যদি কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা কমেন্টসে লিখে দিবে, স্যার এটা বুঝি না, আমি চেষ্টা করবো লিখে বুঝে দিতে। কারণ এখন যেহেতু সরাসরি তোমাদের কমেন্টস আমি দেখতে পাচ্ছি না, তাহলে আমি কমেন্টসের উত্তর দিতে পারতেছি না। আর একটা ফোন থাকলে পাশে অবশ্যই দেখা যেত। তাহলে তোমরা আশা করি বুঝতে পারছো, এটা চিত্র বইয়ের নাই, দরকার নাই, এই জন্য দরকার নাই। শুধু তোমরা এখান থেকে ফটো মাল্টিপ্লাইড কিউব কি এটা বললেই হবে, বা ব্যবহার কোথায়। দ্বিতীয় অধ্যায় থাকবে না, সামনের অধ্যায় শুরু করবো। দ্বিতীয় অধ্যায় থাক। তোমাদের একটা জিনিস ক্লিয়ার করে বলি, এবার যখন তোমরা পরীক্ষা প্র্যাকটিক্যাল পরীক্ষা দিতে আসছো, সেশনাল খাতা এবং জব নিয়ে তোমরা অনেক ঝামেলা করছো, ভেজাল করছো, যেটা আমাদের স্যার আমিনুল স্যার, সেই ম্যাডাম, আমার কারোরই ভালো লাগে না তোমাদের আচরণ। তোমাদের বিভিন্ন এক্সকিউজ দিয়েছে, স্যার ম্যাচে রেখে গেছে, হারাই গেছে, এই করছে সেই করছে, মানে খাতা জমা দিতে না পারলে বিভিন্ন কারণ তোমরা দেখাইতে একদম দাঁড়াই থাকে তোমাদের। কিন্তু এবার আশা করি এই কারণগুলো তোমরা কেউ দেখাবে না। যদি অনলাইন ক্লাস হইতেছে, তোমার ক্লাসের পড়াগুলো তোমরা সেশনাল খাতা করে ওইখানে নোট হিসেবে রেখে দিবে, তাহলে পরীক্ষার পরে যাতে জমা দিলে তো তোমাদের পরীক্ষার সময় যাতে এটা হেল্প হয়। স্যার কি পড়াইছিল এখান থেকে আমি তো বলে দিই যে এটা ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা পড়বা। তো তোমরা যদি নোট করা থাকে, দাগানো থাকে, তাহলে এটা তো ভালো হয় তোমাদের জন্য। আর আমাদের জন্য ভালো হয় যে তোমরা সেশনাল খাতাটা জমা দিলে নাম্বার দিতে সুবিধা হবে। তারপরে জব, বইয়ের পিছন থেকে যে কোনো 5টা জব লিখে যেতে পারবা। যেহেতু এবার কিন্তু নভেম্বর ডিসেম্বরেই পরীক্ষা হয়ে যাবে, এটা নিশ্চিত থাকে। নভেম্বর ডিসেম্বরে পরীক্ষা হয়ে যাবে। আর প্রধানমন্ত্রী যেহেতু বলছে প্রতি স্কুল কলেজ খুলে দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতেছে শিক্ষা মন্ত্রণালয়, এবং এই অবস্থার উন্নতি হলে খুলে দেবে। আর যেহেতু 18 বছরের সকলকেই তোমাদের টিকার আওতায় নিয়ে আসতেছে, তো যেহেতু তোমরা সপ্তম পর্ব বসে 18 বছর ইনশাল্লাহ হয়ে গেছে, সকলের টিকার জন্য রেজিস্ট্রেশন করে টিকা নিয়ে নাও। আর টিকা নিয়ে প্রতিষ্ঠান খুলে দিলে তোমরা প্রতিষ্ঠানে চলে আসবে, তখন ক্লাস শুরু হবে। আশা করি আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনতেছো এবং এগুলো মান্য করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর তাহলে আর কোনো কথা থাকলে বলতেছি। এই অধ্যায় থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন কি এটা বলে দেবো। যেমন অ্যানালাইটিক্যাল যন্ত্রপাতি কাকে বলে, তারপরে হলো ফটো, তারপরে ইলেকট্রনিক ব্যালেন্স কি, ইলেকট্রনিক্সের ব্যালেন্সের ব্যবহার লেখো। তারপরে মনোক্রোমেটার কি, মনোক্রোমেটারের চিত্র অঙ্কন করো। তারপরে ফটোমিসিভ সেল, ফটো কন্ডাক্টিভ সেল, ফটো মাল্টিপ্লার টিউব কি, ফটো ভোল্টাইক সেল কিংবা সোলার সেল কি। তারপরে চিত্রসহ রচনামূলক, এরকম রচনামূলক প্রশ্ন, চিত্রসহ সোলার সেলের বর্ণনা দাও বা ফটো ভোল্টাইক সেলের বর্ণনা দাও। আবার আর একটা সংক্ষিপ্ত প্রশ্ন আছে, অপটিক্যাল ফিল্টার কি বা কাকে বলে, কয়েকটা অপটিক্যাল ফিল্টারের নাম লেখো। তাহলে এই প্রশ্নগুলো অবশ্যই তোমরা পড়ে যাবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। আসলে এই মধ্যে বেশি প্রশ্নও নাই, অল্প কয়েকটা প্রশ্ন আছে, সবগুলো ইম্পর্টেন্ট। তোমরা এটা সেশনাল খাতা সবগুলোই তুলবা, আশা করি সমস্যা হবে না নাকি। পড়ালেখা অনেকদিন পড়ালেখা নাই, এই জন্য পড়ালেখার মনোযোগ নাই, পড়াশোনার থেকে বড় হয়ে গেছে। আসলে এটা সারা বাংলাদেশের একই অবস্থা, শুধু তোমার আমার ক্ষেত্রে না, সকলের ক্ষেত্রে একই অবস্থা। সুতরাং এই অবস্থায় আমাদের মানায় চলতে হবে। তাহলে ধন্যবাদ সবাইকে, আজকে ক্লাস এই পর্যন্তই। দেখি এখন তোমাদের ক্লাস শেষ করলাম লাইভ ক্লাসে, কিন্তু আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। এখন তোমরা না বললে এখন কমেন্টস করো। ধন্যবাদ।